দিনটা শুরু হয়েছিল একটু অন্যরকম ভাবে। অনেকদিন পর ছুটি পেয়ে আমরা 3 বন্ধু ঠিক করলাম বেরিয়ে পড়ব, যে কোনো নাম না জানা স্টেশনে নামব। সেই স্টেশনের আশেপাশে কোনো একটা বাড়িতে রাতে থেকে পরের দিন সকালে ফিরে আসব। বয়সকালে এই ধরনের উত্তেজনা খুব স্বাভাবিক। আর যখন এই ঘটনাটা লিখতে বসছি তখন মনে পড়ে যায় সেই রাতটা কত ভয়ঙ্কর ছিল। টিকিট কেটে আমরা 3 বন্ধু উঠে পড়লাম পুরুলিয়াগামী একটা ট্রেনে। ট্রেন প্রায় ঘন্টা 3 চলার পর চারিদিকের দৃশ্যপট হঠাৎ করে বদলে আসলো। ট্রেনের জানলা দিয়ে দেখি ঘন কালো মেঘে চারিদিক অন্ধকার হয়ে গেছে। চারিদিকে ধান ক্ষেতের মধ্যে দিয়ে ট্রেন লাইন ধরে ছুটে চলেছে। যে কোনো মুহূর্তে খুব জোরে বৃষ্টি নামবে। ট্রেনের কামরার চারিদিকে তাকিয়ে দেখে বুঝলাম বিশেষ কেউ নেই। 3-4 জন যারা আছে তারা অধিকাংশই শেষ স্টেশনে নামবে। শুভেন্দু কি মনে হতে তাড়াতাড়ি মালপত্র নিয়ে দাঁড়িয়ে পড়ল। কি হলো রে? বৃষ্টি আসছে, এখানে নেমে পড়ি চল। অ্যাডভেঞ্চারে নেমে সামান্য বৃষ্টিকে ভয় পাওয়ার বান্দা আমি নই, বা আমরা নই। কুসুমপুর স্টেশনে নেমে চারিদিকে কাউকে দেখতে পেলাম না। দূরে একটা টিমটিমে আলো জ্বলছিল। সেদিকে এগিয়ে গিয়ে দেখি একটা চায়ের গুমটে এক বুড়ো ভদ্রলোক বসে ঝিমোচ্ছে। দাদা, এখানে রাতে থাকার মতো কোনো বাড়ি পাওয়া যাবে? লোকটা হয়তো আমাদের কথা শুনতে পায়নি। মৃণাল ভাবল লোকটা কানে খাটো, চেঁচিয়ে জিজ্ঞাসা করে, ও দাদা, বলছি রাতে মাথা গোঁজার জন্য একটা বাড়ি পাওয়া যাবে কি? লোকটা কোনো কথা না বলে মাঠের দিকে তাকায়। ওর দৃষ্টি অনুসরণ করে দেখলাম মাঠের মাঝখানে একটা বিশাল বড় রাজপ্রাসাদ। ঘন অন্ধকারে ঢেকে থাকায় ট্রেনের ভেতর থেকে সেটা আমরা বুঝতে পারিনি। বৃষ্টিটা আর কয়েক মিনিটের মধ্যেই নেমে যাবে। 3 জনেই মাঠের মধ্যে দিয়ে দৌড় লাগালাম। মাঠের মাঝখানে আসতেই ঝমঝমিয়ে বৃষ্টি নামলো। আকাশের দিকে তাকিয়ে মনে হলো আমাদের বাধা দেওয়ার জন্য কেউ অলক্ষ্যে বসে তীর বর্ষণ করছে। যতই তাড়াতাড়ি পৌঁছানোর চেষ্টা করি বৃষ্টি আমাদের স্নান করিয়ে দিল। সকাল থেকে পরিবেশটা ভ্যাপসা হয়েছিল। বৃষ্টির সাথে সাথে বইতে থাকা বাতাসে গাছগুলোর মাথা যেন ক্রমাগত দুলতে লাগলো। দূরে বাড়িটা এখন সম্পূর্ণ অস্পষ্ট। পিছন ফিরে তাকিয়ে চায়ের দোকান, স্টেশনটাও দেখতে পেলাম না। একটা সাদা কুয়াশার প্রলেপ যেন আমাদের চারিদিকে ঘিরে রেখেছে। আমরা মাঠের মাঝখানে দাঁড়িয়ে। কটা বাজে? শুভেন্দু প্রশ্ন করতে হাত ঘড়িতে দেখি 3:30 বাজে, কিন্তু চারিদিক দেখে মনে হচ্ছে সন্ধ্যা হয়ে এসেছে। আমরা ধীরে ধীরে এগোলাম রাজবাড়ির দিকে। প্রকাণ্ড ফটকের একাংশ ভেঙে যাওয়ায় আমাদের ঢুকতে খুব একটা অসুবিধা হলো না। গেটের 2 পাশে দুটো ভাঙা সিংহের মূর্তি দেখে বোঝা যায় যে এককালে এই বাড়ির যথেষ্ট প্রভাব প্রতিপত্তি ছিল। চারিদিক আগাছায় ভরা। উঠোনে একটা বড় ফোয়ারা, আর তার উপর একটা পরী ভাঙা অবস্থায় দাঁড়িয়ে রয়েছে। আমরা তাড়াতাড়ি বারান্দায় উঠে দাঁড়ালাম। এই বাড়িতে কেউ থাকে বলে তো মনে হয় না। কে বলেছে এই বাড়িতে লোক থাকে না? কুসুমপুর রাজবাড়ি কত লোকের আপ্যায়ন করেছে, আর আপনারা তো মোটে 3 জন। হঠাৎ করে একজন লোক বেরিয়ে এসে কথাগুলো আমাদের উদ্দেশ্যে বলে। 3 জনে চমকে উঠলাম। হঠাৎ করে অন্ধকারে গা মিশিয়ে লোকটা যে কোথা থেকে উদয় হলো তা আমরা কেউই বুঝতে পারলাম না। ওরা খেয়াল না করলেও আমি দেখেছি বাড়ির কোনো দরজাই খোলা হয়নি। আমরা বেশ অবাক হয়ে গেছি দেখে লোকটা একটা বাঁকা হাসি দিয়ে বলল, আপনাদের মতো কত লোক আসে, কেউ পথ ভুলে, আবার কেউ কেউ তো শখের জন্য আসে। আমাদের রাজবাড়ির দরজা সবার জন্য সব সময় খোলা। খেয়াল করে দেখলাম লোকটার হাতে একটা বড় লণ্ঠন। সময় বেশি না হলেও বৃষ্টির কারণে আকাশের মুখ গোমড়া।
চারিদিকে একেবারে অন্ধকার নেমে এসেছে। এখন তো আবার মাঝে মাঝে কাঁকড়া বিছের মতো আকাশের গায়ে বিদ্যুতের ঝলক দেখা যাচ্ছে। সেই আলোয় কয়েক মুহূর্তের জন্য চারিদিক পরিষ্কার দেখলাম। একটা ধ্বংসস্তূপের মধ্যে যেন বাড়িটা নিজের অস্তিত্ব রক্ষার চেষ্টা করছে। আসুন, ওপরের তলার দুটো ঘর পরিষ্কার আছে, দেখুন কোনটা পছন্দ হয়। হাত পা ধুয়ে বসুন, খাবার পাঠিয়ে দিচ্ছি। আমরা তিনজন একে অপরের মুখের দিকে তাকালাম। লোকটা সিঁড়ি বেয়ে উঠতে শুরু করলে আমি মৃণালকে টেনে বললাম, এই লোকটা কিভাবে জানলো যে আমরা এখানে রাতে আশ্রয় নিতে এসেছি? আর একটা বিষয় খেয়াল করেছিস? কোন বিষয়? দরজা খুললো না, অথচ লোকটা উদয় হলো কোথা থেকে? শুভেন্দু আর লোকটা অনেকটাই এগিয়ে গিয়েছিল। আমি আর মৃণাল পিছনে দাঁড়িয়ে কথা বলছি। শুভেন্দু ওইখান থেকে চিৎকার করে বলল, ওখানে দাঁড়িয়ে কি করছিস? ওপরে আয়। তুই যা, আসছি। সত্যি তো, এটা তো আমরা কেউ খেয়ালই করিনি। লণ্ঠনের আলো সরে যাওয়ায় অন্ধকার ঝাঁপিয়ে পড়ল। মৃণালের পায়ের উপর দিয়ে অন্ধকারে কি একটা চলে যাওয়ায় মৃণাল ভয়ে চিৎকার করে উঠল, বাবা গো! লোকটা দোতলার বারান্দা থেকেই নিরুদ্বিগ্নভাবে বলল, বৃষ্টিতে জল ডোরা বেরিয়েছে, ভয় নেই, বিষ নেই ওতে। পড়িমড়ি করে ছুটলাম সিঁড়ি বেয়ে। সামনে দুটো প্রকাণ্ড ঘর খোলা, তাতে বড় বড় দুটো পালঙ্ক। ঘরের মাঝে একটা ঝাড় লণ্ঠন ঝুলছে, একটা দামি কাঠের আলমারি, তাতে আয়না লাগানো। ঘরের কোণে একটা পাথরের টেবিল চেয়ার পাতা। একটু অপেক্ষাকৃত বড় ঘরটাতেই আমরা তিনজনে মিলে ঢুকে বসলাম। লোকটা পাশের ঘরের দরজার শিকল খুলে রেখেই বেরিয়ে গেল। আমাদের তিনজনের বড় অস্বস্তি হচ্ছিল। এ যেন মেঘ না চাইতেই জল, সবকিছু যেন আমাদের জন্য তৈরি রাখা আছে, অথচ আমরা নিজেরাও জানতাম না যে আজ আমরা এখানে আসব। কিছুক্ষণ পর লণ্ঠন নিয়ে কয়েকজনের দোতলার সিঁড়ি দিয়ে আসার শব্দ শুনে জানলা দিয়ে উকি দিয়ে দেখি ওই লোকটার পিছনে অনেকগুলো মহিলা ফিস ফিস শব্দ করে এই ঘরের দিকে আসছে। এই বাড়িতে এতগুলো লোক আছে, বিশ্বাস হয় না। ওরা ঘরে ঢুকতেই আমরা দেখলাম ওদের সবার হাতে খাবারের থালা, জলের গ্লাস। সেগুলো রেখে মেয়েরা নিঃশব্দে বেরিয়ে গেল। নুপুরের আওয়াজ খালি বাড়িতে প্রতিধ্বনিত হয়ে আবার ফিরে এলো। লোকটা আমাদের দিকে তাকিয়ে বলল, খাবারগুলো খেয়ে নিন। ভীষণ অস্বস্তি চাপতে না পেরে বললাম, দাঁড়াও, তোমরা জানতে আমরা আসবো? লোকটা সেই এক রকম অভিব্যক্তিহীন ভাবে বলল, রোজই কেউ না কেউ আসে, তিনজন না আসলেও একজন তো আসে। তাই জমিদার বাবুর আদেশে আমরা অতিথিদের জন্য খাবার দাবারের ব্যবস্থা সব সময় করে রাখি। মৃণাল জিজ্ঞাসা করল, এ বাড়িতে জমিদার বাবু আছেন? তিনি কোথায় তাহলে? লোকটা উত্তর না দিয়ে বেরিয়ে যাচ্ছিল। ঠিক সেই সময় শুভেন্দু পিছন থেকে বলে, এত যে খাবার দাবারের ব্যবস্থা করেছেন, আমাদের কাছে কিন্তু বেশি টাকা পয়সা নেই। ওসবের প্রয়োজন নেই। কথাটা বলে লোকটা বেরিয়ে দরজা ভিজিয়ে দিয়ে চলে গেল। সারাদিনের ক্লান্তিতে খিদে যে পায়নি এমন নয়, খাবারের গন্ধে খিদেটা যেন আরো বেড়ে গেল। প্লেটগুলো খুলেই চক্ষু চড়ক গাছ। অর্ধেক খাবারের তো নামই জানি না। শুভেন্দু তাড়াতাড়ি খেতে যাবে, আমি বাধা দিলাম। বাড়িটা একেবারে নিস্তব্ধ। বাড়িতে যে এতগুলো লোক থাকে তার কোনো সাড়া শব্দ নেই। লণ্ঠনের আলোটা ধীরে ধীরে কম হয়ে আসছিল। জানালার ধারেই দাঁড়িয়েছিলাম। প্রচন্ড জোরে বিদ্যুৎ চমকে উঠল। আর একটা দৃশ্য দেখে আমি একেবারে কেঁপে উঠলাম। উল্টো দিকের অনেকগুলো ঘর, আর তার প্রতিটা জানালায় কেউ না কেউ দাঁড়িয়ে আছে। ব্যাকপ্যাক থেকে টর্চ বার করে উল্টো দিকের জানালায় ফেলতেই আমার হাত পা একেবারে ঠান্ডা হয়ে গেল।
দেখলাম একেবারে অবিকলা আমার চেহারার একজন মানুষ ওই দিকে দাঁড়িয়ে। মনে হচ্ছে কেউ যেন একটা আয়না বসিয়ে দিয়েছে। ব্যাগে থাকা বিস্কুট আর জল খেয়ে ওরা খাটের উপর শুয়েছিল। আমায় জানলায় টর্চ লাইট মারতে দেখে জিজ্ঞেস করলো, কি দেখছিস? আরে উল্টো দিকের জানলায় দাঁড়িয়ে থাকা ওই লোকটাকে একেবারে আমার মতো দেখতে। না রে ভাই, দেখ ভালো করে, আমার মতো। সাথে সাথে বাড়ির ভেতর থেকে একটা অট্ট হাসির শব্দ শোনা গেল। রক্ত জল করা হাসি আমাদের সবার শরীরের রক্ত শুষে নিতে চাইল। আমরা কোনো অশরীরের ফাঁদে পা দিয়েছি, এটা আমাদের বুঝতে অসুবিধা হলো না। বিদ্যুতের চমকের জন্য মাঝে মাঝে চারিদিকের দৃশ্যপট স্পষ্ট হচ্ছে। আমরা তিনজনেই দরজার দিকে এগিয়ে গেলাম, কিন্তু কোথায় দরজা? চারিদিকে সিমেন্টের শক্ত দেওয়াল। আমরা বন্দী। হ্যাঁ, আমরা বন্দী। প্রতিটা ঘরে এক একটা করে ছোট জানালা, কিন্তু ঘরে কোনো দরজা নেই। মৃণাল কাঁদো কাঁদো গলায় বলল, এই, আমরা তো ঢুকেছিলাম দরজা দিয়ে, সেই দরজাগুলো কই? আবার সে বিকট অট্ট হাসি। মাথা কিছুতেই আর ঠান্ডা থাকছে না। শুভেন্দু আমায় বলল, ভাই, আমরা মনে হয় আর বাঁচবো না। আমার ওদের মতো অবস্থা, তবুও বললাম, হ্যাঁ, একদম প্যানিক করবি না। যখন এই বাড়িতে ঢুকেছি, এখানে নিশ্চয়ই বেরোনোর কোনো রাস্তা আছে। কেউ আমাদের এখানে বন্দি রাখতে চায়। হ্যাঁ। জানলার ধারে আবার ফিরে গেলাম। উল্টো দিকের জানালায় একইভাবে আমার মতো দেখতে লোকটা এখনো দাঁড়িয়ে আছে। নিচের উঠোনের দিকে তাকিয়ে দেখি সেই লোকটা সেখানে দাঁড়িয়ে। তার পাশে চারজন মহিলা। তারা সবাই আকাশের দিকে তাকিয়ে হাত উপরে করে কি যেন করছে। শুভেন্দু আর মৃণাল দেওয়ালের মধ্যে অন্ধকারে দরজা খোঁজার চেষ্টা করছিল। ভারী আসবাবগুলোর পিছনে কোথাও দরজা লুকোনো থাকলেও সেগুলো সরানো আমাদের পক্ষে অসম্ভব। ভয়ে এবং ক্লান্তিতে শরীরের শক্তি ধীরে ধীরে কমে আসছিল। হঠাৎ করেই একটা ঠক ঠক শব্দ ঘরের মধ্যে শুনতে পেয়ে আমরা তিনজনে কাঠ হয়ে দাঁড়িয়ে রইলাম। খাটের নিচ থেকে শব্দটা আসছে। লাইট ফেলে দেখি একটা কাঠের পাটাতন আছে খাটের নিচে। সেটাকে সরাতেই একটা সিঁড়ি দেখতে পেলাম। কে যে শব্দটা করেছিল তার দেখা পাওয়া গেল না। ব্যাগ ট্যাগগুলো নিয়ে ধীর পায়ে সিঁড়ি দিয়ে নামতে শুরু করলাম। আমাদের রাস্তাটা ক্রমাগত শুরু হয়ে যাচ্ছিল। এগোতে এগোতে মোটামুটি বৃষ্টির ফোঁটা মাথায় এসে পড়তে লাগলো। আর বুঝতে পারলাম এদিকে মাথার উপর ছাদ নেই। মাথার ওপর দিয়ে একটা দড়ি ঝুলছে। সেই দড়ি ধরে আমরা উপরে উঠে আসলাম। একজন লোক দড়ি ধরে আমাদের টেনে তুলল। আমাদের তিনজনেরই নিঃশ্বাস প্রায় বন্ধ হয়ে এসেছিল। বৃষ্টির মধ্যে মাঠের মধ্যেই বসে পড়লাম। আমি বললাম, আপনি যদি না আসতেন তাহলে কি যে হতো। লোকটার মুখটা এবার দেখতে পেলাম। চায়ের দোকানের সেই লোকটা। কি আপনি? লোকটা সেই একই রকম ফেলে দৃষ্টি দিয়ে বলল, আপনারা মাঠের এই দিকে কেন আসলেন? পেছন থেকে কতবার ডাকলাম। বয়স হয়েছে তো, তাই আপনাদের সঙ্গে হেঁটে ধরতে পারলাম না, কিন্তু জানতাম আপনারা বিপদেই পড়বেন। ওই রাজবাড়িতে আমরা আটকা পড়েছিলাম। ওখানে কোনো রাজবাড়ি টাড়ি নেই, ওটা জমিদারের গুমবাড়ি। প্রজারা বেয়াদপি করলে তাদের ওইখানে আটকে রাখতেন। চারজন দাসী আর একজন চাকর তাদের পাহারা দিত সব সময়। লোকগুলো ঘরের মধ্যে না খেতে পেয়ে মারা পড়ত। তাদের পৈশাচিক চিৎকার জমিদার বাবুকে একটা অদ্ভুত প্রশান্তি দিত। তারপর একদিন ওই ফোয়ারার ওইখানে জমিদার বাবুরই লাশ পাওয়া যায়। খুব অদ্ভুত ভাবে বুড়ো চাকর আর দাসীদেরও খোঁজ পাওয়া যায়নি।
মানুষগুলো যেন উবে গিয়েছিল কর্পূরের মতো। তারপর থেকে ওই বাড়ির দিকে আর কেউ যায় না। এতক্ষণ আমরা ওই মরণপুরীতে ছিলাম। ওই বাড়ির কিছু লোক পালানোর জন্য এই রাস্তাটা বানিয়েছিল। রবিদার বাবু জানতে পেরে কুয়ো কেটে তার মুখে পাথর দিয়ে চিরকালের মতো বন্ধ করে দিয়েছিলেন। আর বেচারা লোকগুলো ওইখানেই আটকা পড়ে মারা যায়। আজও মাঝে মাঝে ঠক ঠক করে শব্দ হয়। হয়তো হয়তো ওরাই বেরোতে চায়। আমরা তিনজনে ভয়ে আড়ষ্ট হয়ে গেলাম। ওই শব্দ তাহলে? বৃদ্ধ কাশি সামলে বলল, শব্দ আজও হয়। পাথর সরিয়ে দেখি কালো অন্ধকার গহ্বর থেকে কেউ বেরিয়েও আসে না, তাও দড়ি ফেলে রাখে। কখনো যদি আপনাদের মতো কেউ এসে পড়ে। একটা ঝোড়ো বাতাস আমাদের ধাক্কা দিয়ে মাঠের মাঝখানে ফেলে দিল। আবার বিদ্যুতের চমকে আমরা দেখলাম আমাদের চারিপাশে কেউ নেই, এমনকি ওই লোকটাও নয়। বুঝলাম সেও এই জমিদার বাবুর পৈশাচিক প্রতিহিংসার কবলে পড়ে মারা গেছে। স্টেশনে উঠে এসে চায়ের গুমটি খুঁজে পেলাম না। বেশ খানিকক্ষণ পর একটা ট্রেন এলো। উঠে পড়লাম। বিদ্যুৎ চমকের আলোয় ট্রেনের ভিতরে বসে সেই রাজবাড়ির দিকে আর একবার চোখ পড়তে মনে হলো সে যেন দুহাত দিয়ে ক্লান্ত পথিককে ডাকছে তারই দিকে।